আমরা একজন পেয়েছিলাম, তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ, আমরা মর্মাহত। জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি। তিনি জাতির পালস সঠিকভাবে বুঝতে পারেন নাই। যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে 40 মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন, বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা আমাদের সদ্য ছাড়েন দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় চিন্তা ভাবনা করেন না। এবং গত কয়েক মাসে তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা, সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি। এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, হত্যা চালিয়েছে, তাদের বিচার করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া। কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন। 5 তারিখের পরে 6-7 তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন, তারপরে নিরাপদে পালিয়ে গেছেন। এই সরকারের এই 5 মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গেছেন। সরকারের যারা উপদেষ্টা পরিষদ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজে নিয়োজিত, তারা টেরও পান নাই, পেয়েছেন, তারা জানতেন, কিন্তু তারা ব্যবস্থা নেন নাই। এই ধরনের বিপ্লবের পরে যেটা হয়, স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয়, বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা, তাদেরকে চাকরিচ্যুত করা। কয়জন মানুষকে চাকরিচ্যুত করেছে, কয়জন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আবার ব্যবস্থা নিবে কি? ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদবির, সুপারিশ। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি, তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি। এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি, পৃষ্ঠপোষকতা করছি। এসালাম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে। এসালামের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হচ্ছে, এসালামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসালাম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে। এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর, তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবল থাকবে। আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে। একদিকে তিনি বাংলাদেশ থেকে, ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া, বিভিন্ন দেশে পাচার করেছে। সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন, পত্রপত্রিকা আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন, যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব দিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে। কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়। আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। আন্দোলন আমরাও করেছি, লড়াই আমরাও করেছি। এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন, সারা বাংলাদেশে আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে, তৈরি করছে, জনগণের সঙ্গে
সামনে উপস্থাপন করেছে। এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামী বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার।